বিয়ের ঠিক আগের রাতে নিধি অ্যাবিকে জানায় সে স্বপ্ন দেখেছে অ্যাবি সাদা একটি ঘোড়ায় চড়ে নিধিকে বিয়ে করতে যাচ্ছে। তাই নিধি অ্যাবিকে শর্ত দেয় বিয়ে যদি করতে হয় তাহলে ঘোড়ায় চড়ে আসতে হবে। কিন্তু তারা জানত না তাদের একটি স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে এমন কিছু ঘটবে যা তাদের পুরো জীবনটাই বদলে দিতে চলেছে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি ফাহাদ ফাসিলের অভিনীত মালায়ালাম ভাষায় সদ্য মুক্তি পাওয়া মুভি অরুম কুথিরা চারুম কুথিরার কথা। মুভির প্রথমে আমাদের অ্যাবিকে দেখানো হয় কাল নিধির সাথে এবির বিয়ে। কোনো মতে রাতটা পার হলেই হয়, তবে এবি কিছু একটা নিয়ে খুব চিন্তিত। তাই তার কনফিউশন দূর করতে এবি টস করতে যাচ্ছিল। তখনই নিধি কল করে জানায় নিধি অ্যাবির বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। শোনা মাত্রই এবি বারান্দায় ছুটে যায়। নিধি বলছিল আমার খুব ক্ষুধা পেয়েছে, কিছু খাবার নিয়ে নিচে আসো। তাই অ্যাবি তার বাবার বানানো হালুয়া নিয়ে বাড়ির পাশের পার্কে চলে যায়। সকাল হতেই বিয়ে। এত রাতে কোণে বরের বাড়িতে এসেছে, বিশেষ কোনো কারণ তো নিশ্চয় আছে। নিধি অ্যাবিকে বলে আমি একটি স্বপ্ন দেখেছি। আমি দেখেছি তুমি ফ্লোরাল শেরওয়ানি পরে সাদা রঙের একটি ঘোড়ায় চড়ে বিয়ে করতে এসেছ। তাই আমি ঠিক করেছি তুমি ঘোড়ায় চড়ে আসবে। কিন্তু এবির কথা, এখন রাত 2টা বাজে, এত রাতে আমি ঘোড়া কোথায় পাব? নিধিও নাছরবান্দা। নিধি সোজাসাপটা বলে দেয় ঘোড়ায় চড়ে আসলে বিয়ে হবে, নয়তো হবে না। এই জন্য বাধ্য হয়ে এবি রাজি হয়ে যায়। আর এরপর নিধিও চলে যায়। এবি মূলত বিয়ের সব প্রস্তুতির দায়িত্ব দিয়েছিল তার বন্ধু অনুজকে। তাই এবি অনুজকে কল করে ঘোড়ার কথা বলে। কিন্তু অনুজের যতটুকু মনে আছে ঘোড়ার কোনো প্ল্যানই ছিল না। তারপর এবি যেহেতু বলছে, এত রাত হওয়া সত্ত্বেও অনুজ ঘোড়ার খোঁজ করতে বেরিয়ে পড়ে। অবশ্য খুঁজতে খুঁজতে একটি ঘোড়ার সন্ধান পেয়েও যায়। এবিকে ভিডিও কলে দেখিয়ে সেটা কনফার্মও করে। তবে তখনই সাদা রঙের একটি ঘোড়া দেখে অনুজ আগেরটা ক্যান্সেল করে সাদাটা বুক করে যায়। সিন চলে যায় পরবর্তী দিন। গতরাতে এবির দেয়া হালুয়া খেয়ে নিধির পেটের 12টা বেজে আছে। এখন বিভিন্ন মেডিসিন নিতে হচ্ছে। আর অন্যদিকে এবিও রেডি হচ্ছে। এবির পাশে যাকে দেখছেন এবির বড় ভাই সিবি। আর ইনি এবি এবং সিবির বাবা ম্যাথু। একসময় রেলওয়ে ডিপার্টমেন্টে চাকরি করত। 20 বছর আগে এবি আর সিবির মা মারা যাওয়ার পর সে একটু পাগলাটে স্বভাবের হয়ে গেছে। ম্যাথু বিয়ের ভেন্যু চেক করে বাড়িতেই যাচ্ছিল। আর অন্যদিকে এবিও রেডি, ঘোড়াও এসে পড়েছে, তাই তারাও বের হবে। তখন সিবি এবির থেকে পাগড়িটা নিয়ে নেয় এবং বলে আমার কাছে থাক, ওখানে গিয়ে পড়িস। এরপর সাদা রঙের ঘোড়ায় চড়ে ব্যান্ডসহ এবি বিয়ের ভেন্যুতে চলে যায়। নিধিও এবিকে এই অবস্থায় দেখে খুব খুশি। সব কিছু নিধির স্বপ্নের মতোই হচ্ছে। তবে ঠিক তখনই ক্যামেরার ফ্ল্যাশের কারণে ঘোড়াটা ঘাবড়ে গিয়ে এবিকে ফেলে দিলে মাথায় আঘাত পেয়ে এবি বেহুশ হয়ে যায়। কিসের আর আনন্দ, এখন এবিকে বাঁচাতেই ব্যস্ত। এরপর আমরা জানতে পারি গতরাতে ঘোড়ার মালিক অনুজকে বলেছিল এই ঘোড়ার সমস্যা আছে। আগেরবার যে বড় উঠেছিল সে এখন হসপিটালে। তারপরও অনুজ এই ঘোড়াটা এনেছে। অন্যদিকে ম্যাথু আগেই সিবিকে বিয়ে দিয়েছে, এখন এবিকে দিচ্ছে। তাই ম্যাথু তার দায়িত্ব শেষ করে নিজের স্ত্রীর কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখনই সিবি কল করে এবির বিষয় জানালে ম্যাথু উপরে যাওয়ার প্রোগ্রামটি পোস্টপোন করে হসপিটালে চলে যায়। ডক্টর চেক করে জানায় মাথায় আঘাতের জন্য এবি কোমায় চলে গেছে। আবার বিয়ের ফটো দেখে ডক্টর বলছিল ফটোতে দেখছি সবার মাথায় টুপি ছিল, ওর মাথায় থাকলে এমনটা হতো না। তাহলে কার জন্য এটা হলো? সিবির জন্য। সিবি যদি ওই সময় টুপিটা না নিত তাহলে হয়তো এমনটা হতো না। ডক্টর এটাও জানায় ওর যে কন্ডিশন, জ্ঞান ফিরতে একদিনও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে। এটা শোনা মাত্রই নিধি কাঁদতে কাঁদতে এবির কাছে ছুটে যায়। নিধির স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে এবি এখন পার্মানেন্টলি স্বপ্নের জগতে চলে গেছে। তবে এবি কোমাতে শুধু একটি স্বপ্ন দেখছে। এবি দেখছে সে একটি মেলায় গিয়েছে। গেটে একজন তার হাতে একটি ব্যাজ পরিয়ে দেয়। এরপর ভিতরে একটি জুস বারে গিয়ে বসলে এক ব্যক্তি আমের জুস বানিয়ে নিয়ে আসে। তবে এবি খাওয়া মাত্রই আবার প্রথম থেকে শুরু হয়, মানে এন্ট্রেন্স থেকে। সোজা কথা একই স্বপ্ন বারবার পুনরাবৃত্তি হচ্ছে। এক কথা বলতে গেলে এবি একটি টাইম লুপে আটকা পড়েছে। তবে এটা কিন্তু তার স্বপ্নে। তো এবি আর নিধির বিয়ের পিছিয়ে একটি গল্প আছে। আগে চলুন আমরা সেই গল্পটা জেনে আসি। সিন চলে যায় এর কয়েকদিন পূর্বে। এবি আর অনুজকে দেখা যায় এক ক্লায়েন্টের বাড়িতে বোট ডেলিভারি করতে এসেছে। মূলত তারা দুজনই উডপেকার নামে একটি বোট কোম্পানিতে চাকরি করে। এই অ্যাপার্টমেন্টে সার্ভিস লিফট কাজ করছিল না দেখে বাধ্য হয়ে দুজনকে 15তলা সিঁড়ি বেয়ে বোটটি নিয়ে যেতে হয়। তবে যে ব্যক্তি অর্ডার করেছিল সে এখন বাইরে। বাড়িতে ঋষি নামে তার ছেলে ছিল। প্রথমে ঋষি অ্যাবিদের ঢুকতে দিতে চাচ্ছিল না, কারণ ফ্ল্যাটে যেহেতু কেউ নেই
এই সুযোগে ঋষি তার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছে। তারপর এবিরা ভিতরে ঢুকলে এবি প্রথমবার নিধিকে দেখতে পায়। প্রথম দেখাতেই এবি ফিদা হয়ে যায়। এরপর এবি আর অনুজ ডাইনিং টেবিলের বোর্ড লাগাতে শুরু করে, কিন্তু লাগানোর পরও এবিরা বের হচ্ছিল না। ঋষি তখন জানতে চায় তোমরা যাচ্ছ না কেন? এবি বলে আপনার বাবার সাথে ফোনে কথা হচ্ছে। সে বলল 5 মিনিট অপেক্ষা করতে, তাও বলেছে 20 মিনিট আগে। তার মানে ঋষির বাবা যে কোনো সময় এসে পড়তে পারে। এই জন্য ঋষি নিধিকে দ্রুত বের হয়ে যেতে বলছিল, কারণ ঋষির কথা বাবা জানলে আগে আমাকে মারবে, তারপর জানতে চাইবে তুমি কে। কিন্তু নিধির কথা, কলেজ লাইফ থেকে তুমি আমার সাথে প্রেম করছো, আমাকে ছাড়া তুমি বিয়ে করবে না, আগামী বছর বিয়ে করবে, এত সব কথা বলে বেড়াও। এবার তোমার বাবাকেও বলো, না হলে আমি বলছি। তখনই ঋষির বাবা এসে পড়ে। আর ঋষি নিধিকে নিজের গার্লফ্রেন্ড পরিচয় না দিয়ে উডপেকার কোম্পানির স্টাফ পরিচয় দেয়। এমনকি ঋষির বাবার কথায় নিধি এটাও জানতে পারে ঋষি তার বাবাকে অন্য একটি মেয়ের কথা বলেছে, এমনকি সামনেই তাদের বিয়ে। মানে নিধিকে সে ধোকা দিয়েছে। এই জন্য নিধি কোনো কথাই বলতে পারছিল না। এই বিরাও মামলাটা বুঝতে পেরে নিধিকে তাদের সাথে নিচে নিয়ে যায়। কিন্তু নিধি মন খারাপ করে নিচেই বসেছিল। অনুজ তখন এবিকে বলে, ভাবসাব দেখে মনে হচ্ছে এই মেয়ে আত্মহরণ করতে পারে, তুই গিয়ে একটু মোটিভেট কর। তো এবি মোটিভেট করতে চায়, কিন্তু এক্সপিরিয়েন্স না থাকায় উল্টো নিজের প্রোডাক্টের প্রমোশন করে। সে নিধিকে প্রোমোকোড সহ একটি কুপন গিফট করে আসে। তবে নিধি শুধু এবির কাছে তাদের হাতুড়িটা চায়। সিন চলে যায় পরবর্তী দিন। এবি আর অনুজ অফিসে যেতেই তাদের ম্যানেজার একটি ফুটেজ দেখায়, যেখানে দেখা যাচ্ছে নিধি তাদেরই হাতুড়ি দিয়ে ঋষির বাবার কারের গ্লাস ভাঙছে। এদিকে গতকাল ঋষি নিধিকে উডপেকারের স্টাফ পরিচয় দিয়েছিল, তাই ঋষির বাবা সোজা কোম্পানিতে কমপ্লেন করেছে। কিন্তু ম্যানেজারের কথা, এই মেয়েকে চাকরিকে দিল, আমি তো চিনি না তাকে। তখন নিজেদের চাকরি বাঁচাতে অনুজ ম্যানেজারকে বলে ও এবির গার্লফ্রেন্ড। এই জন্য ম্যানেজার এবিকে বলে দেয় ওই মেয়েকে নিয়ে ক্লায়েন্টের সাথে দেখা করে দ্রুত ঝামেলা মিটিয়ে আসবে। এই জন্য বাধ্য হয়ে এবি আর অনুজ ঋষিদের বাড়িতে চলে যায়। নিধিও এসেছে। তবে তখনই ঋষির বাবার অন্য একটি কারের সমস্যা হয়। সে একটু ভিতরে যেতেই ঋষি নিধিকে বলছিল, তোমাকে সরিটরি বলতে হবে না, ক্ষতিপূরণও দিতে হবে না, সব কিছু আমি দেখব। সাথে সাথেই নিধি ঋষির গালে কষে এক চড় মারে। ঋষির বাবাও এসে জানতে চাচ্ছিল, চরের শব্দ পেলাম মনে হলো। এবি আর অনুজ তখন বলে ওঠে ঋষি নিধিকে চড় মেরেছে। তবে একটি মেয়ের গায়ে হাত তোলা ঋষির বাবা মোটেও পছন্দ করে না। এই জন্য ঋষির বাবা রেগে নিধিকে বলে যে তোমার ক্ষতিপূরণ দিতে হবে না, আর ও তোমাকে চড় মেরেছে তো আমার সামনে ওকে চড় মারো। নিধিও সুযোগ পেয়ে আরও একটি চড় মেরে দেয়। আর এরপর আড়ালে নিয়ে এবিকেও কষে এক চড় মারে। কারণ নিধির কথা, একটি মেয়ের হৃদয় ভেঙে গিয়েছে, তাকে সান্ত্বনা না দিয়ে তুমি প্রোডাক্ট বেচতে গিয়েছ। এবি তো পুরোই বোকা বনে গেছে। তবে এবি বাড়িতে ফিরে তার বাবাকে বিষয়টি জানায়। আবার নিধি দেখতে সুন্দরী জানতে পেরে ম্যাথু বলছিল, তাহলে তো খুব একটা ব্যথা পাওয়ার কথা নয়, এখন থেকে ও শয়নের স্বপ্নে শুধু তোকেই দেখবে। আর এরপর এমনটাই ঘটে। নিধি এবির সাথে দেখা করে এবিকে বলে, তোমাকে চড় মারার পর থেকে চোখ বন্ধ করলেই শুধু একটা স্বপ্নই দেখছি। আমি দেখছি তুমি সমুদ্রের পাড়ে বসে কান্না করছো, এই জন্য আমি ঘুমাতেই পারছি না। আমার মনে হয় তুমি আমাকে একটি চড় মারলে সব ঠিক হয়ে যাবে। তবে নিধির কথা শুনে এবি আবার স্পষ্টই বুঝতে পারছে এই মেয়ে পাগল ছাড়া আর কিছুই না। কিন্তু এবি নিধিকে যতই অ্যাভয়েড করার চেষ্টা করুক না কেন, নিধি চড় খেতে এবির পিছু ছাড়ছে না। আর এভাবে বেশ কিছুদিন চলার পর নিধি একদিন এবির বাড়ি পর্যন্ত এসে পড়ে। এতে করে এবিও বিরক্ত হয়ে রাগের মাথায় নিধিকে চড় মেরেই বসে। অবশ্য নিধি জানায় নিধি এবির কাছে ক্ষমা চাইতে এসেছিল, তবে কি আর করার, চড় তো মেরেই দিয়েছে। তবে ঠিক তখনই নিধি বেহুশ হয়ে যায়, আর এবিকেও দ্রুত নিধিকে হসপিটাল নিয়ে যেতে হয়। এরপর নিধির জ্ঞান ফিরতেই দেখে ম্যাথু নিধির বাবা মাকেও নিয়ে এসেছে। অ্যাবি তাদেরকে বলে, আসলে শতবার নিষেধ করা সত্ত্বেও নিধি আমার পিছু ছাড়েনি, তাই এমনটা হয়েছে। নিধিও বলে, ও ঠিকই বলেছে, আমি পাগলের মতো পিছে পড়েছিলাম, তবে এখন থেকে এই টপিক বাদ। কিন্তু নিধির বাবা বলে, ম্যাথু আমাদের সব বলেছে, বাড়িতে গিয়ে বাকিটা আমরা ডিসাইড করব। এরপর তারা নিধিকে বাড়িতে নিয়ে যায়। এখানে আমরা এটাও দেখতে পাই সিবিকে একটি চিটিং মামলায় বেঙ্গালুরু পুলিশ থানায় নিয়ে গেছে। সিবি মূলত আগে থেকে ঠকবাজি করে, বিভিন্ন জায়গায় জুয়া খেলে বেড়ায়, এই জন্য মাঝে মধ্যে অ্যারেস্ট হতে হয়। এরপর ওই রাতেই নিধি অ্যাবির সাথে দেখা করে অ্যাবিকেও জানায় যে তারা যেমনটা ভাবছে ঘটনা তেমনটা নয়। অ্যাবির বাবা ম্যাথু তাদের পুরো ঘটনাকে উল্টে দিয়েছে। নিধি জানায় নিধি যখন বেহুশ হয়েছিল ম্যাথু তার বাবা মায়ের সাথে দেখা করে তাদেরকে বলেছে নিধি আর অ্যাবি একে অন্যকে ভালোবাসে, আর নিধি এখনই বিয়ে করার জন্য প্রেশার দিচ্ছিল। কিন্তু অ্যাবি
নিধির পরিবার সম্মতি ছাড়া বিয়ে করতে রাজি হয়নি। এসব নিয়ে মূলত নিধি বেহুশ হয়ে পড়েছিল। মানে খুব চতুরতার সাথে ম্যাথু পুরো ঘটনাকে এমন করে সাজিয়েছে, বিশ্বাস না করে উপায় নেই। নিধির বাবা মাও এই সম্পর্কতে একদম রাজি। নিধি যে তাদের সত্যটা খুলে বলবে, তারা নিধিকে সেটা বলার কোনো সুযোগই দিচ্ছে না। এই জন্য নিধি অ্যাবিকে বলে, তুমি কাল তোমার বাবাকে নিয়ে আমাদের বাড়িতে এসো, এরপর আমরা সত্যটা খুলে বলবো। তো কথা মতো পরবর্তী দিনই অ্যাবি ম্যাথুকে নিয়ে নিধিদের বাড়িতে যায়। কিন্তু নিধি বা অ্যাবি কেউই কিছু বলতে পারছে না, একজন আরেকজনকে ধাক্কাধাক্কি করছে। এই জন্য একসময় অ্যাবি আর নিধি আলাদা কথা বলার জন্য অন্য ঘরে গেলে নিধি অ্যাবিকে বলে, আমি যখন বেহুশ ছিলাম তখন আমি একটি স্বপ্ন দেখেছি, তুমি ফ্লোরাল শেরওয়ানি পরে সাদা ঘোড়ায় চড়ে আমাকে বিয়ে করতে আসছ। অ্যাবির কথা সেটা তো স্বপ্ন, কিন্তু নিধি বলে, আমি স্বপ্নকে বিশ্বাস করি, তাই আমি এখন স্বপ্ন আর বাস্তবতার মাঝে দাঁড়িয়ে আছি বলে অ্যাবিকে জড়িয়ে ধরে। আর এরপর অ্যাবিও রাজি হয়ে যায়। এখন শুধু বিয়ের তারিখটা ঠিক করা বাকি। তবে যাওয়ার সময় অ্যাবি নিধিকে বলে, আমি স্বপ্নে বিশ্বাসী না, তারপর তুমি যেহেতু বলছো ট্রাই করে দেখি। তবে তোমার যদি কোনো কনফিউশন থাকে সেটা বিয়ের আগের রাতে হলেও আমাকে জানিও। নিধিও বলে দেয়, তোমার মধ্যেও যদি কোনো কনফিউশন তৈরি হয় তবে আগে টস করে দেখো, এরপর আমাকে জানাবে। এরপরই মূলত দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়েটা হচ্ছিল। কিন্তু বিয়ের দিন ওই ঘটনা ঘটে গেল। সিন চলে আসে এই ঘটনার 3 মাস পর। অ্যাবি এখন বাড়িতে। নিধি অ্যাবির পাশে বসে অ্যাবিকে তার স্বপ্নের কথা বলছে, কারণ নিধি এখনও অ্যাবিকে ঘোড়ায় চড়া সেই স্বপ্নটা দেখেই যাচ্ছে। ঘটনার পর থেকে নিধিও বারবার ডক্টরের কাছে জানতে চেয়েছে অ্যাবি কবে সুস্থ হবে। ডক্টর প্রতিবারই বলেছে 1 মাসের সময় লাগতে পারে, 1 বছরও লাগতে পারে, এমনকি তার বেশিও লাগতে পারে, তার মানে কোনো নিশ্চয়তাই নেই। আবার অ্যাবি কোমাতে যাওয়ায় নিধির পরিবারও নিধিকে অন্যত্র বিয়ে দিতে প্রেশার দিচ্ছে। নিধিও বুঝতে পারছে না অ্যাবিকে আদৌ সুস্থ হবে, আর সুস্থ হয়ে যদি তাকে চিনতে না পারে তখন কি হবে। তাই নিধি অনেক চিন্তা ভাবনা করে অ্যাবির দেয়া রিংটি অ্যাবির হাতে রেখে চলে যায়। আর আশ্চর্যজনকভাবে ওই দিনই অ্যাবির সেন্স ফিরে আসে। সাথে সাথে ম্যাথু সবাইকে কল করে জানিয়ে দেয়, তবে নিধি ব্যতীত। এরপর 1 সপ্তাহ কেটে যায়। অনুজও বলছিল, এখন কি তোর নিধিকে জানানো উচিত না? অ্যাবি তখন অনুজকে তার রিংটি দিয়ে নিধির হাতে দিতে বলে। অ্যাবি বলে ও রিংটি দেখলেই বুঝতে পারবে। এরপর সিবি আর অনুজ নিধিকে রিং দিতে যায়, কিন্তু অনেক রাত হয়ে গেছে, ওরা ফিরছে না। তাই এবি অনুজকে কল করে জানতে চায়, তোরা কি রিং দিয়েছিস? আর রিং পাওয়ার পর নিধি কিছু বলেছে? সিবি তখন বলে, আমি নিজে ওর মুখের উপর রিংটি ছুঁড়ে মেরেছি, তোর আর নিধিকে দরকার নেই। ওর বাবা মা পাঞ্জাবি এক কুস্তিগিরের সাথে ওর বিয়ে ঠিক করেছে, সামনেই বিয়ের তারিখ। একবার তুই ঠিক হ, এরপর আমরা এর প্রতিশোধ নিব। এরপরই অ্যাবি সুস্থ হতে উঠে পড়ে লাগে। এতদিন কোমায় থাকার কারণে অ্যাবিকে অনেক কিছু ফেস করতে হচ্ছে। তবে দিনের পর দিন থেরাপি নিয়ে এক্সারসাইজ করে করে অ্যাবি নিজেকে আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে। আর এরপর একদিন অনুজ নিধির এঙ্গেজমেন্টের কার্ড দেখায়। আর এটা দেখার পরই অ্যাবি বিয়ের সেই শেরওয়ানি পরে সিবি আর অনুজকে নিয়ে নিধির এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে চলে যায়। আর এঙ্গেজমেন্টের সময় অ্যাবিকে এই অবস্থায় দেখে নিধিও জ্ঞান হারায়। এরপর নিধির জ্ঞান ফিরতেই নিধি অ্যাবির কাছে শুধু জানতে চায়, তুমি কোমা থেকে ভালো হলে কবে? আমাকে একবার তো জানাতে পারতে। অ্যাবি বলে, আমি তো ওই দিনই তোমার কাছে রিং পাঠিয়েছিলাম। কিন্তু নিধি জানায় সে কারোর থেকে কোনো রিংই পায়নি। এতে করে অ্যাবিও বুঝতে পারে সিবি আর অনুজ নিধিকে কোনো রিংই দেয়নি। আমি আগেও বলেছিলাম সিবি একটা ফ্রড, তাই সিবি অনুরাজকে ভুজুং বাজুং বুঝিয়ে ওই রিংটি মেরে দিয়েছে। এতে করে অ্যাবির রিংয়ের থিওরি ফেল হয়ে গেল। তবে অ্যাবি ভালো করে জানে নিধি স্বপ্নে বিশ্বাস করে, তাই অ্যাবি এবার স্বপ্নের থিওরি কাজে লাগানোর চেষ্টা করে। অ্যাবি নিধিকে বলে, আমি যখন কোমাতে ছিলাম তখন আমি শুধু একটি স্বপ্নই দেখতাম। আমি দেখতাম আমি আমার এক বন্ধুকে নিয়ে আফ্রিকার জঙ্গলে ঘুরতে গিয়েছি। ঘুরতে ঘুরতে সেখানে অনেক পুরাতন একটি গাছের গুড়ির মধ্যে আমি একটি বাঘ আর বাঘের শাবককে দেখতে পাই। আমাকে দেখে বাঘটা তেড়ে আসছিল। তখন আমি আতঙ্কিত হয়ে জ্ঞান হারিয়ে ফেলি। এরপর আমার যখন জ্ঞান ফিরে তখন আমি বুঝতে পারি আমি অন্য এক দুনিয়ায় এসে পড়েছি। আমার পাশে একটা কোদাল রাখা ছিল। আমি এই কোদালটা দিয়ে একটু একটু করে মাটি খুঁড়তে শুরু করি। আর একসময় গুপ্তধন বের হয়ে আসে। জানো সেই গুপ্তধনটা কি? সেই গুপ্তধন তুমি, যে আমার সামনে বসে আছে। এবি স্বপ্নের কথা বলি সেখান থেকে চলে যায়, কারণ এবি জানে নিজের স্বপ্ন নিয়ে বিশ্লেষণ করবে। এদিকে আবার সিবি ধরা পড়ে যাওয়ায় কারটা পর্যন্ত নিয়ে গেছে। এখান থেকে সিন চলে যায় বেঙ্গালুরুতে। ওই দিনে ঘটনার পর এবি সিবির সাথে দেখা করতে এসেছে। আমি আগেও বলেছিলাম সিবি বেঙ্গালুরুতে থাকে। বিভিন্ন লোকের থেকে ঋণ নিয়ে নিয়ে সিবি এখন পালিয়ে বেড়াচ্ছে।
আজও কোনো মতে পাওনাদারের হাত থেকে বেঁচে সিবি এবিকে নিয়ে তার অ্যাপার্টমেন্টে যায়। তবে অ্যাপার্টমেন্টে ঢোকার সময় রিবাতি নামে একটি মেয়ে অল্পের জন্য তার গাড়ির নিচে পড়া থেকে বেঁচে যায়। এই জন্য সিবিও মেয়েটিকে বলছিল, তোমার যদি মরার এত ইচ্ছাই থাকে ছাদ থেকে ঝাঁপ দিতে পারো না। সিবির সাথে এবিকেও বলে, এই মেয়েটার মানসিক সমস্যা আছে, গাড়ি দেখলে গাড়ির নিচে ঝাঁপ দেওয়ার প্রবণতা আছে। এরপর রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লে হঠাৎ করে এবির ঘুম ভেঙে যায়। আর তখনই সিবি এবং সিবির ওয়াইফের কথায় এবি বুঝতে পারে সিবি রাতের আধারে তার নিজের ওয়াইফেরই নেকলেস চুরি করতে যাচ্ছিল। কিন্তু সিবির ওয়াইফ সেটা ধরে ফেলায় দুজনের মধ্যে এটা নিয়ে অনেক তর্ক হচ্ছে। আবার এবিও নিধিকে কল করতে বারবার নম্বর বের করছে, কিন্তু কল করতে পারছে না। এভাবে রাতটা কেটে যায়। পরবর্তী দিন সিবি এবিকে বোঝায়, এটা কোনো রিংয়ের বিষয় না, আসলে ও তোকে চাই না, তোর লাইফটা একটা ওয়েস্ট। সাথে সিবি এবিকে এটা বলে যায়, বিকেলে আমাদের সোসাইটির সেক্রেটারি ফ্ল্যাট দেখাতে লোক নিয়ে আসবে। একবার ফ্ল্যাটটা বিক্রি হয়ে গেলে আমি আমার সকল ঋণ পরিশোধ করে আমার ওয়াইফকেও ডিভোর্স দিয়ে নিজের মতো জীবনযাপন করব, কারণ সুখী থাকার জন্য এছাড়া আমার আর কোনো রাস্তাই নেই। কথা মতো বিকেলবেলা ফ্ল্যাট দেখতে লোকও আসে। এবিও সব কিছু চিন্তাভাবনা করে অনলাইনে একটি পার্সেল অর্ডার করে। বিকেলবেলা ডেলিভারি ম্যান পার্সেলটা দিয়েও যায়। আজ আবার ক্রিসমাসের রাত। সোসাইটির সব লোকই ক্রিসমাস উদযাপন করতে ব্যস্ত। পার্সেল দেখে সিবিও জানতে চাচ্ছিল এতে কি আছে। এবি বলে, তোমার জন্য গিফট এনেছি, উপরে এসো তারপর দেখতে পাবে। এরপর সবাই যখন নিচে ক্রিসমাসের আনন্দ করছিল সেই সুযোগে এবি ওই পার্সেলটি খোলে। আর আমরাও দেখতে পাই এবি মূলত রশি অর্ডার করেছিল। এবি সিলিং ফ্যানের সাথে ওই রশিটি বেঁধে স্নর প্ল্যান করে, কারণ এবিও বুঝতে পেরেছে তার জীবনটা মূল্যহীন। তবে যখনই এবি এটা করতে যাবে ঠিক তখনই এবির চোখ পড়ে একদম অপোজিটের ফ্ল্যাটের দিকে। এবি রিবাতিকে দেখতে পায়। এবি লক্ষ্য করে রেবাতির রাগে ক্ষোভে ঘরের জিনিসপত্র ফেলছে আর এরপরই চেয়ারে উঠছে। এতে করে এবিও ধারণা করে রিবাতিও হয়তোবা তার মতো কিছু একটা করতে চেষ্টা করছে। এই জন্য এবি নিজেরটা বাদ দিয়ে দ্রুত রিবাতির অ্যাপার্টমেন্টের দিকে ছুটে যায়। তবে এবিকে তাড়াহুড়ো করে যেতে দেখে সিবি জানতে চাচ্ছিল, কোথায় যাচ্ছিস আর আমার গিফট কোথায়। এবি জানা গিফট উপরে রেখে এসেছি বলে এবি একটি মাস্ক নিয়ে রিবাতির অ্যাপার্টমেন্টে চলে যায়। তবে ফ্ল্যাটের সামনে গিয়ে যখনই দরজায় নক করতে যাবে তখনই রিবাতি বের হয়ে অন্য একটি মেয়ের সাথে নিচে চলে যায়। আর এদিকে গিফটের আশায় সিবি ফ্ল্যাটে গিয়েই দেখে ফ্যানের সাথে রশি ঝুলছে। সিবিও বুঝতে পারে যে এবি হয়তোবা এটা করার চেষ্টা করেছিল। তবে সিবি তার কিউরিসিটি থেকে টুলের উপর দাঁড়িয়ে নিজে একটু প্র্যাকটিস করার চেষ্টা করছিল। আর ওই মুহূর্তেই সিবির ওয়াইফ এসে সিবিকে এই অবস্থায় দেখে সে মনে করে সিবি হয়তোবা এটা করতে চেষ্টা করছে। আর এরপর এবিও উপরে ফ্ল্যাটে এসে দেখে ফ্যানের সাথে রশি তো নেই, তার মানে সিবি হয়তোবা রশি সরিয়েছে। এরপর এবি সিবির মেয়ের বায়নাগুলো নিয়ে রিবাতির ফ্ল্যাটের দিকে নজর রাখতে শুরু করে। সিন চলে যায় পরদিন সকালে। গতরাতে সিবির ওই ঘটনার পর সিবির ওয়াইফ ধরে নিয়েছে সিবি হয়তোবা ঋণে জর্জরিত হয়ে নিজের জীবন দেওয়ার চেষ্টা করছিল। আবার সিবির শ্বশুর এসেছে, সে এবির সাথে কথা বলে। এমনকি একসময় সে এটা বলে, তুমি তোমার ভাইকে বোঝাও, ওর এমনটা করার দরকার নেই, ওর যে পরিমাণ ঋণ আছে আমি শোধ করে দিব। আর এবি সিবিকে এই বিষয়টি জানানোর পর সিবিও তো মা খুশি, কারণ তার সকল সমস্যার সমাধান হয়ে গেল। এবিও রিবাতিকে নিয়ে তার নতুন প্রজেক্ট শুরু করেছে। এবি রিবাতির উপর ভালো করে নজর রাখতে পরবর্তী দিনে একটি ভালো বাইনাকুলার কিনতে চায়। আর সেখানে সে রিবাতিকেও দেখতে পায়। রিবাতি কয়েকটি বাচ্চাদেরকে নিয়ে ঘোরাফেরা করছিল। কিন্তু রিবাতিকে এমন হাসি খুশি দেখে এবি এটাই বুঝতে পারছে না গতরাতে যে মেয়েটা ওই কাজ করার চেষ্টা করছিল এখন এই মেয়েটা এত হাসি খুশি থাকতে পারে কিভাবে। এবি রিবাতির সাথে কথা বলার চেষ্টা করে। এবি রিবাতিকে তার পরিচয় দেয় যে গতরাতে মাস্ক পরে আমি তোমার দরজার সামনে গিয়েছিলাম, সাথে এটা বলে আমি তো ঈশ্বরের পাঠানো দূতের মতো তোমাকে বাঁচাতে গিয়েছিলাম। কিন্তু রিবাতি মনে করে এবি হয়তো তাকে পটানোর চেষ্টা করছে। তাই রিবাতি এবির নামে সোসাইটিতে কমপ্লেন করার কথা বললে এবি সেখান থেকে চলে যায়। তবে অ্যাপার্টমেন্টে ফিরেই আবার কন্টিনিউ রিবাতির উপর নজর রাখছে। রিবাতি কখন কোথায় যাচ্ছে, কি করছে সব কিছুর উপর নজর রাখছে। সাথে প্রতি মুহূর্তে যা কিছু হচ্ছে ম্যাথুকে কল করে সব আপডেটও দিচ্ছে। এবি দূর থেকে রিবাতির উপর নজর রেখে রিবাতির বিহেভিয়ার থেকে ধারণা করে রিবাতি হয়তো কোনো বিষয় নিয়ে ডিপ্রেশনে আছে, যে কোনো মুহূর্তে কিছু একটা করতে পারে। এদিকে একটি প্রোগ্রাম চলছিল। হঠাৎ করে রিবাতি সেই প্রোগ্রাম থেকে বের হয়ে অ্যাপার্টমেন্টের ছাদে চলে যায়। এবিও রিবাতিকে ফলো করে ছাদে পৌঁছে যায়, কারণ এবি তো ভাবছিল রিবাতি হয়তোবা ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু রিবাতির কথা, আমি কি পাগল হয়েছি আমি এখান থেকে ঝাঁপ দিব? রিবাতি জানতে চায় তুমি আমাকে ফলো কেন করছো আর তোমার এমনটা কেন মনে হচ্ছে। এবি তখন রিবাতিকে বোঝায় তোমার চোখ দেখে আমি বুঝতে পারছি
তুমি কিছু একটা লুকানোর চেষ্টা করছ। কিন্তু এবির বিহেভিয়ারে রিবাতি উত্তেজিত হয়ে তার হাতে থাকা বোতলটি ভেঙে সেখান থেকে চলে যায়। কারণ রিবাতির কথা তোমাদের মতো মানুষের জন্য সোসাইটিতে বসবাস করা কষ্টকর হয়ে গেছে। তবে এরপর রিবাতি লক্ষ্য করে এবি প্লেগ্রাউন্ডের পাশে বসে আছে। রিবাতিও একটু বেশি করে ফেলেছিল, তাই রিবাতি এবিকে সরিও বলে। আর এই সুযোগে এবি রিবাতিকে বলে, তোমার এক্স্যাক্টলি কী হয়েছে আমাকে খুলে বলো তো। এবি রিবাতিকে নিজের ঘটনায় ঘুরিয়ে ফিরিয়ে তার বন্ধুর নাম করে বলে যে আমার এক বন্ধু এমনটা করার চেষ্টা করেছিল, কিন্তু আমি তাকে বোঝানোর পর সে একদমই নর্মাল হয়ে গেছে। তাই তোমার সমস্যার কথা আমাকে খুলে বলো, আমি চেষ্টা করব তোমার সমস্যার সমাধান করে দিতে। এরপর রিবাতি তার পাস্টের ঘটনার কথা জানায়। আর এখান থেকে সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। রিবাতি একটি কিন্ডারগার্টেন স্কুলে জব করে। ওই সময় রিবাতির পাশের ফ্ল্যাটেই ইট্টি নামে এক ব্যক্তি থাকত। ইট্টি পেশায় ছিল চাইনিজ শেফ। রিবাতি তখন ডায়েট মেনটেন করছিল, কিন্তু ইট্টির ঘরে গেস্টদের আপ্যায়ন করতে দেখে রাত হতে রিবাতির খিদে পেয়ে বসে। রিবাতি তখন ইট্টির কাছে খাবার চাইলে ইট্টি রিবাতিকে তার ঘরে থাকা বিরিয়ানি খাওয়ায়। রিবাতি খেতে খেতে বলছিল, আমার ইচ্ছা যা মন চায় তাই খাবো, না খেয়ে থেকে ডায়েট করে নিজের স্বাস্থ্যের ক্ষতি করার কোনো মানেই হয় না। ইট্টির কথা তোমাকে বাধা দিচ্ছে কে? এরপরে আমরা জানতে পারি রিবাতির ভিনিত নামে একটি বয়ফ্রেন্ড আছে। কলেজ লাইফে রিবাতি অনেক শুকনা ছিল, তখন থেকে তার সাথে সম্পর্ক। কিন্তু রিবাতি এখন মোটা হয়ে গেছে, তাই ভিনিত রিবাতিকে ওয়েট কমাতে বলছে। এমনকি 20 কেজি ওয়েট কমানোর টার্গেটও দিয়েছে। এই ভিনিতের আবার চারিত্রিক সমস্যা আছে, মানে মেয়ে দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারে না। তবে রিবাতি এসব বিষয় জানে না, এই জন্য ভিনিতের কথা মতো নিজেকে কষ্ট দিচ্ছে। তবে যতই চেষ্টা করুক না কেন রিবাতি রাতে না খেয়ে ঘুমাতেই পারত না, তাই প্রতি রাতেই ইট্টিকে জ্বালাতো। ইট্টিও রিবাতিকে বিভিন্ন খাবার তৈরি করে খাওয়াতো। যদিও রিবাতি ভিনিতের সাথে রিলেশনশিপে ছিল, তারপরে ইট্টির কেয়ারিং দেখে রিবাতি অনুভব করছিল তার জীবনে ইট্টির মতো একজন প্রয়োজন। আর এভাবেই তারা দুজনকে ভালোবেসে ফেলে। ইট্টি ও রিবাতিকে এক এক সময় এক এক রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতে শুরু করে। তাদের মধ্যে সব কিছু ভালোই যাচ্ছিল। এর মধ্যে একদিন ইট্টি রিবাতির সম্পর্কে কথা বলতে নিজের বাড়িতে চলে যায়। রিবাতিও ইট্টির অপেক্ষায় ছিল। তবে একদিন স্কুল থেকে ফ্ল্যাটে ফেরার সময় সোসাইটির সেক্রেটারির কাছে জানতে পারে ইট্টি মারা গেছে। এটা শোনার পর রিবাতি একদমই ভেঙে পড়ে। মূলত ওই বিষয় নিয়েই রিবাতি মন খারাপ করে থাকে, একা একা কাঁদে। সিন প্রেজেন্টে। এরপর একদিন রিবাতির ফ্ল্যাটে রিবাতির বাবা মা আসে। তারা সিব্বিদের ফ্ল্যাটেও যায়। আর অ্যাবিও তখনই জানতে পারে রিবাতির বাবা ভিনিতের সাথে রিবাতির বিয়ে ঠিক করেছে। তারা মূলত সেই ইনভাইটেশন কার্ডটি দিতে এসেছে। আর এটা জানা মাত্রই অ্যাবি রিবাতির স্কুলে গিয়ে রিবাতির সাথেও দেখা করে। সে রিবাতিকে বোঝায় যে তুমি সাহস করে তোমার বাবাকে মনের কথা খুলে বলো যে তুমি ভিনিতকে বিয়ে করতে চাচ্ছ না। আমি শিওর সে তোমার কথা বুঝবে। অবশ্য রিবাতি বারবারই বলছে তুমি আমার বাবাকে চেনো না, সে একদমই আলাদা। তারপর অ্যাবির অনুরোধে রিবাতি তার বাবাকে সব কিছু খুলে বলে। আর এগুলো জানানোর পরই রিবাতির বাবা হাঙ্গামা শুরু করে। অ্যাবিও বুঝতে পারে হিতে বিপরীত হয়েছে। তবে ম্যাথুকে জানানোর পর ম্যাথু বলে যে তোকে দিয়ে কিছু হবে না, তুই আমাকে রিবাতির বিয়ের কার্ডের ফটো পাঠা, দেখ আমি কি করি। তবে এরপর আমাকে কল করিস না, আমার ফোন কয়েকদিন বন্ধ থাকবে। আর এর একদিন পরই রিবাতি অ্যাবির সাথে দেখা করে জানতে চায় ভিনিতকে মারতে তুমি নিশ্চয় সিরিয়াল কিলার পাঠিয়েছ, তাই না? সাথে এটাও জানায় ভিনিত এখন আইসিইউতে আছে, রাতে তার সার্জারি করতে হবে। অ্যাবি তো বুঝতেই পারছে না রিবাতি এসব কী বলছে। তবে তখনই অ্যাবির ম্যাথুর কথা মনে পড়ে, তাই সাথে সাথে অ্যাবি ম্যাথুকে কল করে দেখে ম্যাথুর ফোন বন্ধ। তার মানে এই কাজ ম্যাথুই করেছে। এদিকে ভিনিতের সাথে এক্স্যাক্টলি কী ঘটেছে ভিনিত সবাইকে খুলে বলছিল। আমরাও দেখতে পাই ভিনিত যখন সুপার শপে কেনাকাটা করছিল, ম্যাথু একজন প্রফেসরের বেশে ভিনিতের সাথে দেখা করে তার পরিচয় দেয় যে আমি রিবাতির প্রফেসর, তোমাদের বিয়ের কার্ডও পেয়েছি। সাথে ম্যাথু চালাকি করে ভিনিতকে রিবাতির কথা বলে যে রিবাতির অনেক দিনের স্বপ্ন ওর স্বামী বিয়ের দিন সাদা ঘোড়ায় চড়ে ওকে বিয়ে করতে আসবে। ভিনিত বলছিল কই, রিবাতি তো আমাকে এই বিষয়ে কিছু বলেনি। ম্যাথু বোঝায় হয়তো তোমার দ্বারা সম্ভব হবে না বলে তোমাকে বলেনি, কিন্তু ভিনিতের কথা আমি কম কিসে, রিবাতি যেহেতু চেয়েছে আমি ঘোড়ায় চড়ে যাব। এরপর ম্যাথুই ভিনিতকে সেই পাগলা ঘোড়াটা ম্যানেজ করে দিয়েছিল। আর ওই ঘোড়ায় চড়ার প্র্যাকটিস করতে গিয়ে ভিনিত পড়ে গিয়ে পা ভেঙেছে। আবার এই ঘটনার কথা জানার পর অ্যাবি রিবাতিকে বলে দেয় যে এটা অন্য কেউ করেনি, আমার বাবা করেছে। এমনকি অ্যাবি রিবাতিকে ম্যাথুর সাথে দেখা করাতেও নিয়ে যায়। ম্যাথু তখন রিবাতিকে বলে দেখো আমি নিজে ওর পা ভাঙিনি, আমি ওকে বোকা বানাতে একটা মিথ্যা স্টোরি বলেছি,
ও সেটা বিশ্বাস করে নিজের পা ভেঙেছে। তবে আমি যে প্ল্যান করেছিলাম সেটা করলে ও এতক্ষণ জীবিত থাকতো না। ম্যাথু রিবাতিকে তার নিজের জীবনের কথা বলে। ম্যাথু বলে, আমি নর্থ ইন্ডিয়াতে রেলওয়ে ডিপার্টমেন্টে চাকরি করতাম। হঠাৎ এক অনুষ্ঠানে অ্যাবির মাকে দেখে তাকে পছন্দ করি, এরপর ভালোবেসে বিয়েও করি। কয়েক বছরের মধ্যে সিবি এবং এবির জন্ম হয়। ওই সময় 4 জন ব্যক্তিকে নিয়ে বাসা নিয়ে থাকাটা আমার পক্ষে সম্ভব ছিল না। এই জন্য আমি ওদেরকে বাড়িতে পাঠিয়ে দিই। তখন ফোন ছিল না, চিঠির মাধ্যমে আমাদের যোগাযোগ করতে হতো। দূরে থাকলে ভালোবাসাটা সবসময় ছিল। আমার শুধু একটা ইচ্ছা ছিল, বাচ্চারা পড়াশোনা করে বড় হলে নিজের রাস্তা ধরে নিবে, এরপর রিটায়ারমেন্ট করে বাকি জীবনটা স্ত্রীর সাথে কাটাবো। কিন্তু কি দুর্ভাগ্য দেখো, রিটায়ারমেন্টের মাত্র 2 দিন পর আমার স্ত্রী মারা যায়। যে স্বপ্নটা সারা জীবন দেখেছি সেটা কখনোই বাস্তবায়ন হয়নি। ম্যাথু মূলত রিবাতিকে এটাই বোঝানোর চেষ্টা করছে, ভালোবাসার মানুষটা 1 মাস আগে মারা গেল না 20 বছর আগে, সেটা ম্যাটার করে না। ভালোবাসার মানুষটার প্রতি ভালোবাসা সবসময় একরকমই থাকে। ম্যাথুর সাথে এটাও বলে, ও যখন আমাকে তোমার বিষয়ে বলেছিল তখন আমি ওকে তোমার পিছে লাগিয়েছিলাম। তবে সেটা শুধু তোমাকে বাঁচানোর জন্য নয়, ওকেও বাঁচাতে, কারণ ও নিজেও হারিয়ে গিয়েছিল। এতে করে রিবাতিও বুঝতে পারে অ্যাবিরও তার মতো কোনো এক পাস্ট আছে। এরপর সিন চলে যায় একটি চাইনিজ রেস্টুরেন্টে। রিবাতি আর ভিনিতের বিয়ের ব্যাপারে কথা বলতে তাদের দুজনের বাবা মারা একসাথে বসেছে। আবার এখানে এক্স্যাক্টলি কী হচ্ছে সেটা জানার জন্য অ্যাবি আর মেথু পাশের টেবিলে বসে সব শুনছে। রিবাতি আর ভিনিতের বাবা বিয়ের প্রোগ্রামের বিষয়ে কথা বলছিল। ঠিক তখনই ভিনিত রিবাতির বাবার পায়ে জড়িয়ে ধরে বলে, আঙ্কেল, আমি রিবাতিকে বিয়ে করতে পারবো না। এটা শুনতে সবাই চমকে ওঠে। ভিনিত জানায়, ভিনিত যখন হসপিটালে ভর্তি ছিল ওই সময় হসপিটালে বর্ষা নামে একজন ডক্টর তার ট্রিটমেন্ট দিয়েছে। সেই সুবাদে বর্ষার সাথে সে সম্পর্কে জড়িয়ে গেছে। এর জন্য সে রিবাতিকে নয়, বর্ষাকে বিয়ে করবে। আর এটা জানার পর রিবাতিও বলে দেয় সেও বিনীতকে বিয়ে করতে চাইছে না। এই জন্য বিনীত আর রিবাতির বিয়ের বিষয়টা এখানেই সমাধান হয়ে যায়। এরপর রিবাতি এবি আর ম্যাথুকে তাদের বাড়িতে ড্রপ করে দিচ্ছিল। তবে যাওয়ার সময় রিবাতি জানায়, ওই দিন বেলকনি থেকে কাপড় আনার সময় রিবাতি এবিকে দহন করার প্রস্তুতি নিতে দেখেছিল। তাই এবিকে বাঁচানোর জন্যই রিবাতি ওই সময় তার ফ্ল্যাটের মধ্যে ভাঙচুর শুরু করে, আর এমন একটা ভাব করে যেন রিবাতি কিছু করতে যাচ্ছে, আর এর মাধ্যমে সে অ্যাবিকে বাঁচিয়েছিল। এমনকি রিবাতি নিজের সাথে ঘটে যাওয়া ওই ঘটনাগুলোর কথাও শেয়ার করেছিল। তবে রিবাতি লক্ষ্য করত অ্যাবি একা একা চুপচাপ থাকে। এতে করে রিবাতিও বুঝতে পারে অ্যাবির হয়তো কোনো সমস্যা আছে, অ্যাবির সেটা সলভ করার প্রয়োজন। কিন্তু রিবাতির কথা, ওর জীবনে একজাক্টলি কী ঘটেছে এই বিষয়ে আমি কিছুই জানি না। এরপর ম্যাথুরা বাড়িতে পৌঁছে যায়। আর বাড়িতে আসার পরই এতদিন পর এবি নিধিকে কল করে। কিন্তু নিধির বাবা চাচ্ছিল না এবি নিধির সাথে কথা বলে নিধিকে কনভিন্স করুক, কারণ নিধিও এবির ফোনের অপেক্ষা বসে আছে। একবার যদি এবি নিধিকে ফোন করে বলে তাহলে নিধি আবার এবির কাছে ছুটে আসবে। কিন্তু নিধির বাবা এটা চাচ্ছেন না। এর জন্য সে এবিকে এড়িয়ে যায় এবং এবিকে বোঝায় নিধি পূর্বে সবকিছু ভুলে গেছে, ও নতুন করে নিজের জীবনের কথা চিন্তা করছে, আর এবি যেন তার নতুন জীবনে কোনো বাধা সৃষ্টি না করে। এদিকে ম্যাথু এবিকে দেখে বুঝতে পারছিল এবির মধ্যে কি হচ্ছে। বাবা তো ছেলের কষ্ট কি করে মেনে নিবে, তাই ম্যাথু তার শেষ চেষ্টাটা করে। ম্যাথু একটি সুপার শপে নিধির সাথে দেখা করে। ম্যাথুকে দেখেই নিধি জানতে চাচ্ছিল, আঙ্কেল ভালো আছেন তো? ম্যাথু বলে, ভালো থাকি কি করে, ইদানিং ঘুমাতে পারি না, প্রতি 10 মিনিট পর পর ঘুম ভেঙে যায়। নিধি জানতে চায় কেন? ম্যাথু বলে, কি আর বলবো, রাতে যখন ঘুমাই প্রতি 10 মিনিট পর পর উপরের ঘর থেকে এবি নিধি বলে চিৎকার করে ওঠে। আসলে তো এমন কিছুই ঘটে না, কিন্তু ম্যাথু এমন সুন্দর করে সাজিয়ে কথা বলতে পারে যে কেউ বিশ্বাস করতে বাধ্য। ম্যাথু বলে, সবসময় নিধি নিধি করে, ওর হৃদয় জুড়ে শুধু তুমিই আছো। তাই এভাবে ধুকে ধুকে মরে যাওয়ার আগে আমার মনে হয় তোমাদের দুজনের এক হওয়া উচিত, আর বৃদ্ধ বাবা হিসেবে এটাই আমার শেষ ইচ্ছা। এইসব শুনে নিধি বলে, অ্যাবি আফ্রিকার জঙ্গলের ওর ওই স্বপ্নের কথা বলে আমার এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছিল। এরপর থেকে আমি একটা রাতও শান্তিতে ঘুমাতে পারিনি। ওর গল্পের বাঘটা ছিল আমার বাবা, আর ও যে গুপ্তধনের কথা বলেছিল। এমনকি নিধি এটাও জানায় আমি ওর সাথে কথা বলতে বহুবার আমি ফোনটি হাতে নিয়েছি, কিন্তু কল করতে পারিনি। কিন্তু এখন বুঝতে পারছি আমি ভুল ডিসিশন নিয়েছি। ম্যাথু নিধিকে বোঝায়, পাস্টে যা ঘটেছে তা বাদ দাও, ও তোমার উপর অভিমান করেছে, এই জন্যই দূরে সরে আছে। তোমার ভালোবাসায় ওকে আবার তোমার কাছে নিয়ে আসবে, তাই এখনও সময় আছে, ওর কাছে যাও। এরপরে নিধি এবির কাছে ছুটে যায় আর এবিকে জড়িয়ে ধরে কিস করে। তবে হঠাৎ করে নিধির এমন আচরণে অ্যাবি তো পুরোই হতবাক। এরপর নিধি আর এবি একদিন থিয়েটারে মুভি দেখছিল। তখন কথায় কথায় এবি নিধিকে সত্যিটা বলে দেয় যে তোমার এনগেজমেন্টে আমি যে স্বপ্নের কথা বলেছিলাম সেটা মিথ্যা ছিল।
অ্যাবি এবার নিধিকে সত্যিটা বলে যে আসলে সে কোমাতে থাকা অবস্থায় কোন স্বপ্নটি দেখেছিল। আর এটা আমরা প্রথমে দেখেছিলাম। এবি স্বপ্নে দেখত সে একটি মেলার সামনে দাঁড়িয়ে আছে। এন্ট্রেন্সে কেউ একজন তার হাতে একটি ব্যাজ পরিয়ে দেয়। এরপর সে যখন একটি জুস শপে গিয়ে বসে, যখনই এক ব্যক্তি তার জন্য ম্যাঙ্গো জুস তৈরি করে নিয়ে আসে, ওই জুস খাওয়ার পরই এবি আবার ওই মেলার এন্ট্রেন্সে চলে যায়। মানে একই ঘটনা বারবার পুনরাবৃত্তি হয়। এবি মূলত ওই স্বপ্নের ব্যাখ্যাটা এখন পর্যন্ত বুঝতে পারছে না, আর এটাই তাকে এখন সবথেকে বেশি ভাবাচ্ছে। তবে এবির স্বপ্নের কথা জানার পর নিধি অভিমান করে বের হয়ে যাচ্ছিল। অ্যাবি বাধা দেওয়ার চেষ্টা করলে নিধি বলে, আসলে আমি এটাই বুঝতে পারছি না প্রবলেমটা আমাকে নিয়ে না তোমার স্বপ্ন নিয়ে। যখন তুমি বুঝতে পারবে তখন আমাকে কল করো, আমি তোমার জন্য অপেক্ষায় থাকব, কারণ আমি তোমাকে ভালোবাসি বলে নিধি চলে যায়। আর এরপর এই বিষয় নিয়ে ম্যাথু অ্যাবিকে বলছিল, তোর সমস্যাটা কোথায় বলতো? আমার তো মনে হতো একমাত্র আমি এখানে পাগল। তোর কাছ থেকে নিধি যখন কাঁদতে কাঁদতে চলে গিয়েছে তখন আমি বুঝতে পেরেছি তুইও একটা পাগল। আমি তোমাকে বলেছিলাম ওর কাছে গিয়ে আমার সম্পর্কে মিথ্যা বলে আমার কাছে নিয়ে আসতে। আমার যদি কথা বলার প্রয়োজন হয়, কিভাবে বলতে হয় আমি সেটা ভালো করে জানি। তোমার এসব নিয়ে চিন্তা করতে হবে না। সাহায্য করার নামে আমাকে এমন টর্চার করা বন্ধ করো। আর তুমি এসব থেকে দূরে থাকতে পারো না? তোমার পাগলামির এক্সকিউজ দিয়ে তুমি অনেকদিন যাবতে আমাকে শান্তিতে থাকতে দিচ্ছ না। তবে অ্যাবির মুখে এই কথাগুলো শোনার পর ম্যাথু একটু কষ্ট পায়। এরপর অ্যাবিকে জড়িয়ে ধরে বলে, তাহলে তো তোর সব সমস্যার সমাধান হয়েই গেছে। রাতের বেলা তুই যখন বাড়িতে আসবি ডোরবেল বাজানোর প্রয়োজন পড়বে না, দরজা খোলায় থাকবে। আর অ্যাবি বের হওয়া মাত্রই ম্যাথু একটি রশি বের করে আবার তার উপরে যাওয়ার প্রিপারেশন নিতে শুরু করে। ম্যাথু তার স্ত্রীর ফটোর সামনে দাঁড়িয়ে তাকে বলছিল, বড় ছেলে যখন শুধু টাকার প্রয়োজন পড়ে তখনই আমার কাছে আসে। ওকে আমি অনেক আগে ছেড়ে দিয়েছি, আর আজ আমি বুঝতে পেরেছি অ্যাবির আর আমাকে প্রয়োজন নেই। তাই এখন আমি নিশ্চিন্তে তোমার কাছে আসতে পারি। তবে যখনই ম্যাথু এটা করতে যাবে ঠিক তখনই ডোরবেল বেজে ওঠে। আর ম্যাথু দরজা খুলতেই তার চোখ যেন কপাল উঠে যায়। ম্যাথু মালিনী নামে এক মহিলাকে দেখতে পায়। মালিনী মূলত এদিক দিয়ে কার নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে কার নষ্ট হয়ে যাওয়ায় ম্যাথুর কাছে হেল্প চাইতে এসেছে। মূলত মালিনীর কারটি অন্য কারের সাথে বেঁধে নিয়ে যাওয়ার জন্য তার একটি রশির দরকার। তাই ম্যাথু তার ওই রশিটি মালিনীকে দিয়ে দেয়। কিন্তু মালিনী ওই রশি বাঁধবে কিসে? তাই ম্যাথু নিজের কারের সাথে মালিনীর কারটি বেঁধে রিপেয়ারের জন্য নিয়ে যাচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ম্যাথুর কারের ফুয়েল শেষ হয়ে যাওয়ায় তারা পথে আটকে পড়ে। এরপর ম্যাথু রেকার ডেকে মালিনীর কারটি রিপেয়ারে পাঠিয়ে দেয়। ম্যাথু মূলত মালিনীকে দেখার পরই মালিনীর প্রেমে পড়ে গেছে। তাই মালিনীর সাথে কথা বলে ম্যাথুও জানতে পারে 10 বছর আগে মালিনীর স্বামী মারা গেছে। একটা মেয়ে ছিল, তাও বিয়ে দিয়ে দিয়েছে। তাই মালিনী এখন একদমই একা। তাই ম্যাথু সেই সুযোগটি কাজে লাগায়। ম্যাথু মালিনীকে প্রপোজ করে বসে। আর এরপর দুজনের সম্মতিতে তারা বিয়েও করে। এর ভিতর দিয়ে ম্যাথুর লাইফটা সেট হয়ে গেল। অ্যাবি এখনও তার লাইফ সেট করতে পারছে না, কারণ অ্যাবি এখনও তার ড্রিম এবং রিয়েলিটির মাঝে দাঁড়িয়ে আছে। তবে এরপরে একদিন অ্যাবি তাদের একটি প্রোডাক্টের প্রমোশন করতে একটি স্কুলে গেলে সেখানে রিবাতির সাথে দেখা হয়ে যায়। রিবাতি জানায় 1 মাস আগে সেখানে জয়েন করেছে। আর রিবাতি পুরোপুরি সেটেল হয়েই অ্যাবিকে কল করার চিন্তা করছিল, এই জন্য এর মধ্যে যোগাযোগ করেনি। রিবাতিও ভালো করে বুঝতে পারছে সে যত কিছুই করুক না কেন সে কিছুতেই ইট্টিকে ভুলতে পারবে না। তাই রিবাতির সবার থেকে দূরে ছাড়া ব্যতীত অন্য কোনো অপশনও নেই। অ্যাবিও বলছিল, ঠিক আমারও তাই, আমার কোনো অপশন নেই। কিন্তু রিবাতি বোঝায়, তোমার আর নিধির বেলায় তেমনটা না, তোমার এখন অপশন আছে। তোমার শুধু তোমার হৃদয়ের চোখ দিয়ে ভালো করে তাকিয়ে দেখতে হবে, তাহলে তুমি সব কিছু বুঝতে পারবে। অ্যাবিও স্বীকার করে যে আমি নিধিকে কল করতে কতবার যে ফোন হাতে নিয়েছি হিসাব নেই, কিন্তু কল করতে পারিনি। রিবাতি বলে, একবার কল করো, সব ঠিক হয়ে যাবে। তবে অ্যাবি এখনও কনফিউজড। তাই অ্যাবি বাড়িতে গিয়ে প্রথমে তার কনফিউশন দূর করাতে টস করে, মানে ঠিক যেমনটা নিধি তাকে বলেছিল। আর এরপরে নিধিকে কল করলে নিধি অ্যাবিকে একটি ঠিকানা দিয়ে সেখানে গিয়ে দেখা করতে বলে। কথা মতো অ্যাবি সেখানে চলে যায়। আর গিয়ে দেখে অ্যাবি কোমাতে থাকা অবস্থায় যেরকমটা স্বপ্নে দেখেছিল এখানেও ঠিক তেমনই। স্বপ্নের মধ্যে অ্যাবি ভিতরে গিয়ে একটি জুস শপে বসে। এরপরই একজন অ্যাবির জন্য একটি ম্যাঙ্গো জুস নিয়ে আসে। অ্যাবিও জুসটি খেয়েই পাশে তাকাতেই দেখে নিধি দাঁড়িয়ে আছে। মূলত অ্যাবির স্বপ্নকে বাস্তবায়ন করতে নিধি এই ব্যবস্থা করেছে। আর এখানে আমরা এটাও দেখতে পাই, অ্যাবি যখন কোমায় ছিল নিধি অ্যাবির সাথে কাটিয়েছে, অ্যাবিকে ফিরিয়ে আনার কত চেষ্টা করেছে। হাঁটতে হাঁটতে অ্যাবি নিধির কাছে তার স্বপ্নের কথা জানতে চায়। নিধি তখন অ্যাবিকে বলে, আমি সকালে স্বপ্ন দেখেছি আমরা দুজন একসাথে হাঁটছি, হঠাৎ তুমি থেমে গিয়ে আমাকে জড়িয়ে ধরে আই লাভ ইউ নিধি বলেছ। আমিও তোমাকে আই লাভ ইউ টু অ্যাবি বলছিলাম। এটা শোনার পরে অ্যাবি বুঝতে পারে নিধি কোনো স্বপ্নের কথা বলছে না, নিধি বাস্তবতাকে বোঝাচ্ছে। তাই অ্যাবি এটা বোঝা মাত্রই নিধিকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলে।
ঠিক যেমনটা নিধি তার স্বপ্নের কথা বলেছে, আর এর মাধ্যমে অ্যাবি আর নিধির ভালোবাসার পূর্ণতা পায়। তো মুভির এন্ডিং আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।